हेलो फ्रेंड्स, वेलकम बैक टू विजन WBCS। आज আমরা হিস্ট্রির 500 এমসিকিউর পার্ট 15 করব। তো চলো দেখে নিই পার্ট 15 এ কি আছে। এখানে কোয়েশ্চেন নাম্বার 141 থেকে কোয়েশ্চেন নাম্বার 150 অবধি আমরা দেখব। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, হু সেড সাইমন কমিশন রিপোর্ট শুড বি থ্রোন অন এ হিপ অফ রাবিশ। বলছে সাইমন কমিশনের যে রিপোর্ট সেটা জঞ্জালে ঢিপিতে গিয়ে ফেলে দেওয়া উচিত। দি অপশনস আর মহাত্মা গান্ধী, শিবস্বামী আইয়ার, মোহাম্মদ আলী জিন্না, জওয়াহরলাল নেহরু। আনসার দেখব। আনসার ইজ শিবস্বামী আইয়ার। দেখো কি বলছে, শিবস্বামী আইয়ার কে ছিলেন? ইনি ছিলেন একজন প্রমিনেন্ট লয়ার, অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড অলসো ওয়াজ দি অ্যাডভোকেট জেনারেল অফ মাদ্রাস ফ্রম 1907 টু 1911। মনে রাখবে, অ্যাডভোকেট জেনারেল ছিল অফ মাদ্রাস। ওকে, প্লাস উনি ইন্ডিয়ান মানে লিগ অফ নেশনস যেটা হয়েছিল তার থার্ড সেশনে গেছিল অ্যাজ অ্যান ইন্ডিয়ান ডেলিগেট ইন 1922। ওকে, তার সাথে সাথে দেখো শিবস্বামী আইয়ার served as a member of Council of State from 1922 to 1923 এবং ইনি ছিলেন একজন prominent member who opposed the Simon or the arrival of Simon Commission। চলে যাবো পরের কোয়েশ্চেনে। ইন গান্ধিয়ান সোশ্যালিজম, গান্ধিয়ান সোশ্যালিজম যে আইডিওলজি বা গান্ধীর যে সোশ্যালিজম থিওরি সেটা অনুযায়ী স্টেট ইজ রিকোয়ার্ড, state is not required, state is sometime required and sometime not required, state is neither required nor, এখানে হবে either হবে বেসিক্যালি, state is either required or not required। আনসার দেখব। দেখো বলছে স্টেট ইজ নট রিকোয়ার্ড, এখানে স্টেটের কোনো প্রয়োজন নেই। গান্ধিয়ান সোশ্যালিজম মানে কি? এটা হচ্ছে সোশ্যালিজমের একটা ব্রাঞ্চ যেটা অ্যাসোসিয়েটেড উইথ থিওরিজ অফ গান্ধী। গান্ধীজির থিওরি দিয়ে যে সোশ্যালিজম থিওরি বানানো, দ্যাট ইজ কল্ড গান্ধিয়ান সোশ্যালিজম। এবার উনি কি মনে করতেন? উনি মনে করতেন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক পাওয়ার। তার সাথে সাথে হি ওয়াজ স্কেপটিক অ্যাবাউট দি লার্জ টেকনোলজি অ্যান্ড লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। স্কেপটিক মানে ডাউটফুল, উনি এই বড় বড় ব্যাপারে বিশ্বাস করতেন না। উনি বলতেন এক কাজ করো, তোমরা সেলফ এমপ্লয়মেন্ট প্রমোট করো, সেলফ রিলায়েন্স প্রমোট করো, কটেজ ইন্ডাস্ট্রি প্রমোট করো, এইভাবে তোমরা সবটা করো। নিজে মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি দিয়ে বড় হও, মানে লার্জ বড় সড়ো কিছু করে কিছু হবে সেটা উনি বিশ্বাস করতেন না। আর ওনার লেখা দুটো বই যেটা থেকে এই গান্ধিয়ান সোশ্যালিজম থিওরিটা এসছে সেটা হচ্ছে একটা হিন্দ স্বরাজ, একটা হচ্ছে ইন্ডিয়ান হোম রুল রিটেন বাই গান্ধীজি। চলে আসো পরের কোয়েশ্চেনে। দ্য রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাট লন্ডন মেট ফর ডিসকাশন অফ। রাউন্ড টেবিল কনফারেন্স যে লন্ডনে হয়েছিল, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স কেন হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ রাউন্ড টেবিল কনফারেন্স? দি অপশনস আর provision of provincial autonomy, a future administration for India, Gandhi's demand for calling of civil disobedience movement, Congress's claim to be the sole representative of the Indians। আনসার দেখব। আনসার বলছে যে এই রাউন্ড টেবিল কনফারেন্সের উদ্দেশ্য ছিল আ ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ফিউচার অ্যাডমিনিস্ট্রেশনটা কীরকম হবে সেই নিয়ে ডিসকাশন। রাউন্ড টেবিল কনফারেন্স কবে থেকে কবে হয়েছে? 1930 টু 1932। এবার তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে যে কবে কোন রাউন্ড টেবিল কনফারেন্সটা হয়েছে, ঠিক আছে? এবং এই রাউন্ড টেবিল কনফারেন্স লন্ডনে হয়েছিল। দেখো এই রাউন্ড টেবিল কনফারেন্সটা কন্ডাক্ট কেন হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল 1990-তে, সেখানে অনেক কিছু রেগুলেশনস নেওয়া হয়েছিল উইচ হ্যাড টু বি রিভিউড, যার জন্য সাইমন কমিশন আনা হয়। সাইমন কমিশনের উদ্দেশ্য সেই একই রকম ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, এবং সেই সাইমন কমিশনের রিপোর্টটা পাবলিশ হওয়ার পর এই রাউন্ড টেবিল কনফারেন্স গঠিত হয় ইন লন্ডন। চলে যাবো পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 144। পূর্ণ স্বরাজ মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে? দি অপশনস আর লখনৌ 1916, লাহোর 1929, ত্রিপুরি সেশন 1939, লাহোর 1940। The answer is Lahore 1929, not 1940.
দেখো, যে অ্যানুয়াল সেশনটা হয়েছিল অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা লাহোরের 1929-এ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রবিতে হয়েছিল। এখানে পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট। মনে রাখবে সেই বছরে জওহরলাল নেহেরু কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন এবং উনি সেশনটা নেন। জায়গাটার নাম ছিল লাজপত রায়নগর। এবং নেহেরু বলেন যে নেক্সট ইয়ার 1930-তে 26শে জানুয়ারি আমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ 26 জানুয়ারি, যে আমাদের রিপাবলিক ডে সেলিব্রেট হয়। এটা তো হলো আমাদের পূর্ণ স্বরাজ। এবার তোমরা আমাকে বলবে এই লখনৌ 1916 সেশনটা ইম্পর্টেন্স কি, মানে এটা কেন আমাদের জানা দরকার, অ্যান্ড অলসো ত্রিপুরি সেশন অ্যান্ড লখনৌ 1940, এই তিনটে সেশনের ব্যাপারে যার কাছে যেটুকু ইনফরমেশন থাকবে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। চলে আসো পরের কোয়েশ্চেনে। কি বলছে দেখো, 145 The Mohammedan Anglo-Oriental College later became Mohammedan Anglo-Oriental College, পরে কি হয়ে যায়? অপশনস আর ওসমানিয়া ইউনিভার্সিটি, জামিয়া মালিয়া মুসলিম ইউনিভার্সিটি, আচ্ছা বারাকতুল্লাহ ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। Okay, now we'll move on to the answer. The answer is আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। দেখো, এটা এস্টাবলিশড করেন স্যার সাইয়দ আহমেদ খান। ইনি খুব লিবারেল মাইন্ডেড একজন মানুষ ছিলেন। তিনি মনে করতেন যে মানে কান্ট্রির মুসলিমদেরকে সে ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন এডুকেশন দিয়ে আপলিফট করবে। তো ইনি প্রথমে একটা কলেজ খোলেন উইচ ইজ তোমার মাদ্রাসুল উলুম মুসলমান ই হিন্দ, যেটা 1875-এ আসে, অ্যান্ড দেন এটাই পরে হয়ে যায় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, দ্যাট ইজ MAO কলেজ। এবার এখানে বিশেষ করে ট্রেনিং দেওয়া হতো অ্যাবাউট দি সিভিল সার্ভিস অ্যান্ড অলসো দ্য ওয়েস্টার্ন কালচার। এই কলেজটাই আবার পরে ফার্দার 1920-তে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে চেঞ্জ হয়ে যায়। চলে আসো পরের কোয়েশ্চেনে। 146 মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ কল্ড মহাত্মা বাই। মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা কে ডাকতো? BG তিলক, মতিলাল নেহেরু, জওয়াহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ টেগর। আনসার দেখে নেবো আমরা। আনসার হবে রবীন্দ্রনাথ টেগর। অপশন 4 ইজ দি কারেক্ট আনসার। ঠিক আছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা মানে হচ্ছে গ্রেট সোল। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে অনার করার জন্য, মানে সম্মান করার জন্য 1915-এ এটা এই নামে ওনাকে ডেকেছিল। এইটা নিয়ে এখনো কন্ট্রোভার্সি আছে, বাট স্টিল যখনই কোয়েশ্চেন আসবে দি আনসার উইল বি রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাবো পরের কোয়েশ্চেনে। 147 মতিলাল নেহেরু অ্যান্ড চিত্তরঞ্জন দাস ওয়ার ফাউন্ডার মেম্বার্স অফ উইচ পার্টি? মতিলাল নেহেরু অ্যান্ড চিত্তরঞ্জন দাস মানে জওহরলাল নেহেরুর বাবা এবং CR দাস দুজনে মিলে কোন পার্টির ফাউন্ডার মেম্বার? দি অপশনস আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ফরওয়ার্ড ব্লক, সোশ্যালিস্ট স্বরাজিস্ট পার্টি, স্বরাজ্য পার্টি। আনসার দেখবো, ইট ইজ স্বরাজ্য পার্টি। এইটার ফাউন্ডার মেম্বার হচ্ছে মতিলাল নেহেরু অ্যান্ড CR দাস। এটার ব্যাপারে একটু ব্রিফ ডিসক্রিপশন দেওয়া রয়েছে, চলো একটু দেখে নিই। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে এই পার্টিটা এস্টাবলিশমেন্ট ডেট। এটা এস্টাবলিশ হয়েছিল 1923-তে। ঠিক আছে, এটা ইনিশিয়ালি ওয়াজ নোন অ্যাজ কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি, যেটা পরে স্বরাজ পার্টিতে পরিণত হয় বা স্বরাজ্য পার্টিও তুমি বলতে পারো। এর মেন এম ছিল কি না, কংগ্রেস খুব স্লো মুভ করছিল এবং এই জায়গা থেকে বেরিয়ে এরা তাড়াতাড়ি সেলফ গভর্নমেন্ট চেয়েছিল এবং সেই জন্য এই পার্টি তৈরি। ঠিক আছে, এরও এম ওয়াজ সেম, সেলফ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম অফ ইন্ডিয়া ফ্রম দ্য ব্রিটিশ রাজ। এবার দেখো, এটা তোমার ইন ডিসেম্বর 1922 CR দাস, নরসিমহা চিন্তামন কালেকর, মতিলাল নেহেরু এরা তিনজনে মিলে এই কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি এস্টাবলিশ করে, যার CR দাস ছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড নেহেরু ছিলেন ওয়ান অফ দ্য সেক্রেটারিজ। ঠিক আছে, আচ্ছা আরও কিছু ইম্পর্টেন্ট বা বলতে পারো প্রমিনেন্ট লিডার, হুসেন শাহিদ সুহরাওয়ার্দী, সুভাষচন্দ্র বোস অফ বেঙ্গল, ভিথাল ভাই পটেল অ্যান্ড আরও কিছু কংগ্রেস লিডার যারা কংগ্রেসের মুভমেন্ট নিয়ে খুব একটা স্যাটিসফাইড ছিলেন না। এখানে মনে রাখবে কবে তৈরি হয়েছিল, এটাকে আরেকটা নাম কি ছিল, কে কে মেম্বার ছিল, প্রেসিডেন্ট কে ছিল, সেক্রেটারি কে ছিল। দিজ আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস দ্যাট ইউ নিড টু রিমেম্বার।
চলে যাবো 148 এ, which of the following was established by B.R. Ambedkar? B.R. Ambedkar এর মধ্যে কোন অর্গানাইজেশন বা পার্টি ফাউন্ড করেছেন? দি অপশনস আর স্বরাজ পার্টি, অবভিয়াসলি নয়, বিকজ আমরা এক্ষুনি পড়লাম স্বরাজ্যা পার্টি ওয়াজ এস্টাবলিশড বাই সিআর দাস অ্যান্ড মতিলাল নেহেরু, তাহলে ওটা বাদ। চলে আসো পরের অপশনগুলো। সমাজ সমতা পার্টি, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন, দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। আনসার দেখবো, দি আনসার ইজ অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। শিডিউল কাস্ট ফেডারেশন এটা একটা পলিটিক্যাল পার্টি ইন্ডিয়াতে ছিল, which was founded by Dr. B.R. Ambedkar in 1942. কেন? টু ফাইট ফর দ্য দলিত কমিউনিটি। ওকে, এটা মনে রাখবে, অনেক ডিসক্রিমিনেশন হতো এবং ওইটার এগেনস্টে ফাইট করার জন্যই কিন্তু এই পার্টিটা ফাউন্ডেড। বাস, দিস ইজ অল ইউ নিড টু রিমেম্বার অ্যান্ড ওয়েন দিস ওয়াজ এস্টাবলিশড। চলে আসো পরের কোয়েশ্চেনে, ডু অর ডাই, উইচ ইজ করেঙ্গে ইয়া মরেঙ্গে। গান্ধীজি এই স্পিচটা দিয়েছিল অন উইচ মাস মুভমেন্ট বা কোন ইভেন্টকে সিগনিফাই করে? The options are Rowlatt Act, Salt Satyagraha, Quit India Movement, Non-Cooperation Movement. The answer is Quit India Movement, যেটা আগস্ট মুভমেন্ট আমরা বলি বা অগস্ট ক্রান্তিও বলি, was a civil disobedience movement launched in India in 9th of August 1942 in response to Mohandas Karamchand Gandhi's call for immediate independence. ঠিক আছে, এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের এমই ছিল এক্ষুনি আমাদের স্বাধীনতা চাই, ইটস অ্যান ইমিডিয়েট ইন্ডিপেন্ডেন্স। দি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি proclaimed a mass protest demanding what Gandhi called an orderly British withdrawal from India. Orderly British withdrawal from India বলছে পুরো কংগ্রেস একটা মুভমেন্ট শুরু করে। ইট ওয়াজ আ মাস মুভমেন্ট থ্রু আউট দ্য কান্ট্রি, যেটার একমাত্র এম ছিল এক্ষুনি ব্রিটিশরা অর্ডার নিয়ে মুভ করবে ইন্ডিয়া থেকে। দি কল ফর ডিটারমাইন্ড বাট প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাপিয়ার্স অন দিস কল টু ডু অর ডাই ইস্যুড অন 8th August অ্যাট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান ইন বম্বে। 8ই অগস্ট, ঠিক 9ই অগস্ট মুভমেন্টটা একবারে মাস মুভমেন্টে পরিণত হয় 8ই অগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান বম্বেতে, যেটাকে ক্রান্তি ময়দানও বলা হয় এখন। তো এই ময়দানে স্পিচ দেওয়া হয়েছিল এবং এখানেই বলা হয়েছিল ডু অর ডাই উইচ ইজ করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রেখো, কোয়েশ্চেন কোথা থেকে কিভাবে আসবে, উই আর নট অ্যাওয়্যার অফ দ্যাট। লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর, B.G. Tilak was given the epithet of Lokmanya during, B.G. তিলককে যে লোকমান্যা বলা হয় সেটা কোন সময় থেকে এই এপিথেটটা উনি পেলেন? His imprisonment in 1908, Home Rule Movement, Revolutionary Movement, Swadeshi Movement. The answer is Home Rule Movement. B.G. তিলককে এই লোকমান্যা টাইটেলটা দেওয়া হয়েছিল because he was accepted as a leader by the people. ঠিক আছে, he was honored with the title Lokmanya in 1893, which became synonymous to him in 1900. মানে উনাকে 1900 সাল থেকে উনাকে সবাই লোকমান্যা বলেই ডাকতো, মানে বিজি তিলকের আরেকটা নামই হয়ে গেছিল লোকমান্যা। তিলক রিজয়েন্ড দ্য আইএনসি ইন 1916, তিলক আবার আইএনসি 1916 জয়েন করে। হি অলসো হেল্পড ফাউন্ড অল ইন্ডিয়া হোম রুল লিগ ইন 1916। মনে রাখবে, অল ইন্ডিয়া হোম রুল মুভমেন্টের জন্য তিলক 1916 কিন্তু ফাউন্ড করেন। তিলক ভিলেজের পর ভিলেজ ঘুরেছেন, ফার্মারদের সাথে কথা বলেছেন, তাদের সিচুয়েশনের ব্যাপারে খোঁজ নিয়েছেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন ওয়াই উনাকে সবাই বিশ্বাস করতো, সবাই ভরসা করতো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই পিপল অ্যান্ড কল্ড অ্যাজ লোকমান্যা। তো এখানে হলো এই 150টা কোয়েশ্চেন অন তোমার মডার্ন হিস্ট্রি। আমি আরও কোয়েশ্চেন দেবো মডার্ন হিস্ট্রি, ডোন্ট ওয়ারি। তারপরে আমরা শুরু করব মিডওয়েল অ্যান্ড দেন এনশিয়েন্ট হিস্ট্রি। আশা করি তোমাদের ভালো লাগছে। কোনো ডাউট, কোয়েশ্চেন, কিছু কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। আর যে কোয়েশ্চেনগুলো তোমাদের করা হয়েছে চেষ্টা করো এই কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার, তাহলে ভিডিওটা অনেকটা ইন্টারঅ্যাক্টিভ হবে। সো টিল দেন, থ্যাংক ইউ, বাই বাই।